এসএসসি 26 ব্যাচ হায়ার ম্যাথের সম্ভাবনা অধ্যায়ের যে 4টি টাইপ করলে শুধুমাত্র তুমি এসএসসিতে সম্ভাবনা থেকে অ্যান্সার করতে পারবা। তো লক্ষ্য করো, প্রথম টাইপটা হলো আমাদের ছক্কা ও মুদ্রা নিক্ষেপ সম্পর্কিত। দেখো, তোমাকে বলতে পারে যে দুইটি মুদ্রা নিক্ষেপ করা হয়েছে, দুইটি মুদ্রা নিক্ষেপ করা হয়েছে, মুদ্রা নিক্ষেপ এর নমুনা ক্ষেত্র নির্ণয় করতে বলছে আমাদের। দুইটা মুদ্রা নিক্ষেপ করব, সাথে এর নমুনা ক্ষেত্র নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথম কাজ হলো আগে মুদ্রা নিক্ষেপ করতে হবে। তাহলে মুদ্রার জন্য আমরা এখানে লিখবো মুদ্রা নিক্ষেপ। আমি বিস্তারিত তোমাকে দেখাচ্ছি না, শুধুমাত্র চিত্রটা কিভাবে হবে, প্রবাবিলিটি অঙ্কন করা। তাহলে এখান থেকে আমাদের একটা মুদ্রা থেকে কি থাকে ভাইয়া, একটা হেড থাকে, একটা হলো টেল থাকে, একটা হেড একটা টেল, দুইটা পার্ট থাকে মুদ্রার। তাহলে আমরা এখানে হেড টেল অঙ্কন করলাম। এখান থেকে আবার আরো একটা হেড বাইর হবে, একটা টেল বাইর হবে। একইভাবে ভাইয়া এখান থেকে একটা হেড, এখান থেকে একটা কি থাকবে, টেল থাকবে। আচ্ছা, তুমি লক্ষ্য করতে ভাইয়া, এখানে যে আমরা মুদ্রা নিক্ষেপ করলাম, কয়বার নিক্ষেপ করতে বলছে, দুইবার। যদি আরো একবার বলতো, এখান থেকে আমাদের কি হতো, আরো একটা হাত বাইরে হতো, এখান থেকে হেড, এখান থেকে টেল, আবার এখান থেকে হেড, এখান থেকে টেল, সেম এখান থেকে আবার হেড বাইরে হতো, এখান থেকে টেল বাইরে হতো, আবার এখান থেকে হেড, এখান থেকে কি টেল বাইরে হইতো। তাহলে আমাদের একটা মুদ্রা ক্ষেত্রে নিক্ষেপ যখন করতে বলতেছে আমাদের, এখানে কতগুলো আমরা হাত পাচ্ছি বা কতগুলো সংখ্যা পাচ্ছি, নমুনা বিন্দু পাচ্ছি, সেটা মূলত একটা ছোট একটা সূত্রের উপর নির্ভর করে। কি সূত্র ভাইয়া, 2 পাওয়ার n। যদি আমরা মুদ্রাটাকে একবার নিক্ষেপ করি, তাহলে 2 পাওয়ার 1 মানে হলো 2, মানে দুইটা নমুনা ক্ষেত্রে পাবো না, যে এই 4টি পাবো শুধুমাত্র। এখন তোমাকে যদি বলতো, যেমন একটা আমরা বলছিলাম দুইটা মুদ্রা নিক্ষেপ, তাহলে এখানে তুমি n এর জায়গায় 2 বসাও, তাহলে কত হচ্ছে ভাইয়া, দেখো তো 4, 4টা না, দেখো তো এখান থেকে এই যে 1 2 3 4 যখন দ্বিতীয়বার নিক্ষেপ করলাম, এবার তৃতীয়বার যখন নিক্ষেপ করছিলাম, যদি আমরা এখানে 3 বসাই, 3, তাহলে কয়টা হচ্ছে আমাদের, 3বার যখন নিক্ষেপ করতেছে, 1 2 3 4 5 6 7 8, দেখো তো 2 এর পর কিপ করলে 8 হয় কিনা ভাইয়া, দেখো তো। তাহলে আমাদের মূল কাজটা হলো যে একটা মুদ্রা কতবার নিক্ষেপ করব, নিক্ষেপের সংখ্যাটা মূলত হলো 2 পাওয়ার n এর উপর নির্ভর করতেছে। যদি আমরা একবার নিক্ষেপ করি, তার নমুনা বিন্দু হবে আমাদের 2টা, দুইবার নিক্ষেপ করলে হবে 4টা, আর 3বার যদি নিক্ষেপ করি তাহলে আমরা মান পাবো 8টা। ঠিক আছে, এখন যদি তোমাদের প্রশ্নটা বলতো যেখান থেকে আমাদের নমুনা ক্ষেত্রটা শুরু করতে হবে, নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র ভাইয়া, নমুনা ক্ষেত্র। লক্ষ্য করো তো নমুনা ক্ষেত্র লেখার নিয়মটা কি আমাদের, দেখো খুবই সহজ, খুবই সহজ। ভালোভাবে একটু মনোযোগ দাও, যে এখানে হেড, এখানে হেড, এখানে হেড। আমাদের প্রথম কাজ হলো সবগুলাকে সিরিয়াল বাই সিরিয়াল নিতে হবে। তাহলে দেখো তো ভাইয়া, এখানে হেড আছে, এখানেও হেড আছে, এখানেও হেড আছে। তাহলে আমরা যখন লিখবো, এর নমুনা ক্ষেত্রে একটা হলো সেট, এই জন্য আমরা এস দ্বারা প্রকাশ করবো। কি দ্বারা ভাইয়া, এস দ্বারা প্রকাশ করবো। তারপরে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যেহেতু সেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো এখানে শুরুতে হলো এইচ, এইচ এবং এইচ। তাহলে প্রথম যে নমুনা ক্ষেত্রটা হবে, নমুনা বিন্দুটা হবে, সেটা হবে এইচ এইচ এইচ, কমা দিয়ে আবার দ্বিতীয়টা আমরা লিখবো। দ্বিতীয়টা কি হবে দেখো তো, এইচ এইচ টি। খুবই সহজ না ভাইয়া, ভালো করে লক্ষ্য করো, এইচ এইচ টি। তাহলে আমরা এখানে বসাবো কি, এইচ এইচ টি। একইভাবে এখানে দ্বিতীয়টার মধ্যে আসো এবার এইচ টি এইচ, তাহলে কি হবে এইচ টি এইচ, আবার এইচ টি টি, তাহলে কি হবে এইচ টি টি। সেম ভাবে এবার প্রথম অংশটা কিন্তু শেষ, দ্বিতীয় অংশের মধ্যে আসো ভাইয়া, দ্বিতীয় অংশটা দেখো, তাহলে টি এইচ এইচ, তাহলে আমরা লিখতে পারি এখানে টি এইচ এইচ, আবার এখানে টি এইচ টি, তাহলে যে টি এইচ টি, প্রত্যেকটার মধ্যে কমা কমা দিয়ে লিখবো ভাইয়া। তারপর টি টি এইচ, তাহলে যে টি টি এইচ, একইভাবে টি টি এইচ, এখানে টি হবে ভাইয়া, টি, তাহলে যে টি টি টি। লক্ষ্য করতে ভাইয়া, আমাদের নমুনা বিন্দু কয়টা পাইছি আমরা, দেখো তো 1 2 3 4 5 6 7 8টা পাইছি কিনা। দেখো তো আমরা একটা হিসাব করছিলাম, যদি আমরা মুদ্রাটা 3বার নিক্ষেপ করি, তাহলে 2 এর পর কি মানে 8 হয়ে যাবে, অর্থাৎ 8টা আমরা এখানে নমুনা ক্ষেত্র পাবো। এখন ভাইয়া তোমার প্রশ্নটা এটাই ছিল, কিন্তু তোমাকে একটু ঘুরাই দিছে, একটু ঘুরাই দিছে ভাই, একটু ঘুরাই দিছে। তাহলে কি বলছে তোমাকে প্রশ্নটাতে, যে দুইটা মুদ্রা এর সঙ্গে একটা ছক্কা নিক্ষেপ করতে বলছে। মুদ্রা ছিল, সঙ্গে বলছে একটা ছক্কা নিক্ষেপ করতে। তাহলে আমরা কিভাবে করতে পারি এটাকে সহজে, দেখো যে আমি একটু ছোট করে লিখতেছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ভাইয়া। লক্ষ্য করো একটু। আচ্ছা, এখানে যদি আমাকে বলতো যে দুইটা মুদ্রা সাথে বলছে একটা ছক্কা ও ছক্কা, একটা ছক্কা আমাদের নিক্ষেপ করতে বলছে, তাহলে লক্ষ্য করো কি হইতে ভাইয়া। তাহলে প্রথম কাজ হলো আমাদের আগে মুদ্রাটা লিখবো আমরা, মুদ্রা। আচ্ছা, আমি নিচের দিকে লিখতেছি মুদ্রা। এই মুদ্রা থেকে ভাইয়া প্রথমে কি হবে, আমাদের একটা হেড বের হবে, হেড, একটা বের হবে কি ভাইয়া, টেল, হেড একটা টেল। এখান থেকে আবার ভাইয়া আবার কি হবে দেখো তো, একটা হেড একটা টেল, কারণ আমরা জানি যতবার নিক্ষেপ করতে বলবে ততবার আমরা খালি হেড টেল বের করবো। তো দ্বিতীয়বারের ক্ষেত্রে হচ্ছে এখান থেকে একটা হেড বাইরে হচ্ছে ভাইয়া, এখানে একটা টেল বাইরে হচ্ছে। এখন একটু লক্ষ্য করতে তুমি, তোমার কি বলছে দেখো তো, একটা ছক্কা নিক্ষেপ করতে বলছে না, দুইটা মুদ্রা, যেন দুইটা মুদ্রা আমরা নিলাম, তারপরে বলছে একটা ছক্কা। তাহলে তুমি এখান থেকে নাও, এখান থেকে এই যে এখান থেকে একটা ছক্কার জন্য আমরা কি নিতে পারি, একটা হলো এখানে 1, ছক্কার মধ্যে কয়টা অংশ থাকে ভাই, 6টা না, একটা ছক্কার মধ্যে 6টা অংশ থাকে। তাহলে প্রথমে একটা হলো 1, তারপরটা এখানে হলো 2, তারপর এখানে হলো 3, এখানে হলো 4,
এখানে হলো 5, এখানে হলো 6। দেখো তো ভাইয়া 6টা অংশ নিয়েছি 1 2 3 4 5 6, কারণ একবার নিক্ষেপ করতে বলছে। এখানে যদি আরেকবার বলতো ভাইয়া, আরেকবার যদি বলতো তাহলে তুমি এখানে আবার 6টা হাত ধরে হইতো, কারণ যতবার বলবে ততবার এটার মতো করে সেম নিয়ম হইতো। আচ্ছা সেম এটার ক্ষেত্রে আসো, টি এর মধ্যে এর ক্ষেত্রে করে হাত ধরে হবে, কারণ ছক্কা নিক্ষেপ করতে বলছে, ছক্কা। তাহলে এখান থেকে 1, তারপরে আবার এখানে 2, এখানে আবার যে 3, তারপর এখানে আবার যে 4 5, আবার কি হইতো 6 হইতো, ঠিক আছে। আবার এখান থেকে হেড থেকে হইতো আমাদের 1, তারপর এখানে 2, এখানে আমাদের কি হইতো 3 4 5 6 হইতো ভাইয়া 6। এখান থেকে আবার একটু লক্ষ্য করি, এখান থেকে আমরা পাইতাম 1, তারপর পাইতাম এখানে 2, পাইতাম এখানে 3, ঠিক আছে, পাইতাম এখানে আমরা 4, এখানে পাইতাম আমরা 5, এখানে আমরা পাইতাম ভাইয়া 6। লক্ষ্য করো, তাহলে এই যে আমরা হাতগুলো বাইর করতে পারতেছি এখানে যে কতগুলো হচ্ছে। এখান থেকে তোমাকে যদি বলে যে নমুনা ক্ষেত্র তৈরি করো, তুমি পারবা কিনা ভাইয়া? দেখো তো একটু আগে আমরা শিখলাম, একটু আগে আমরা শিখলাম, দেখো তো কিভাবে করবো। তাহলে আমরা দেখো তো এখানে কি আছে, H1 আছে। তাহলে যখন আমরা নমুনা ক্ষেত্র লিখবো, নমুনা ক্ষেত্র অর্থাৎ H দিয়ে যে প্রকাশ করি নমুনা ক্ষেত্র, তাহলে কি হবে দেখো তো ভাইয়া, H1 হবে। যে H1 শুরুতে আমরা সিরিয়াল বাই সিরিয়াল নিব, সিরিয়াল বাই সিরিয়াল। তাহলে দেখো তো ভাইয়া প্রথমেরটা কি হবে, H1 হবে, H1। আচ্ছা দ্বিতীয়টা কি হবে দেখো তো, H2 হবে, যে H2। তারপরটা কি হবে দেখো তো, H3 হবে, H3। তারপর আবার দেখো তো ভাইয়া H4, ঠিক আছে। আবার একইভাবে H5, তাহলে H5, H6, এইভাবে আমরা নির্ণয় করতে পারবো, তাই কি না? দেখো তো ভাইয়া, লক্ষ্য করো, এই যে প্রথমটার ক্ষেত্রে আমরা যেভাবে লিখলাম H দিয়ে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত, দ্বিতীয়টার ক্ষেত্রে সেম ভাবে হবে। লক্ষ্য করো ভাইয়া, HT1 আছে, আবার HT2, HT3, HT4, HT5, HT6, সেম না ভাইয়া? প্রত্যেকটাই সেম না? অবশ্যই সেম। তাহলে আমাদের কাজ হলো এই যে 6টা আমরা পাচ্ছি নমুনা বিন্দু, এইভাবে দেখো কতগুলো পাইতে পারি আমরা। তাহলে একটু লক্ষ্য করি আমরা, এখানে আমাদের মূলত ছিল যে প্রত্যেকটা নমুনা ক্ষেত্র বাইর করার পর তোমাকে এখান থেকে প্রশ্নটা বলবে কিরকম জানো, যে এরকম দুইটা মুদ্রা একটা ছক্কা নিক্ষেপ করার পরে খ নাম্বারে তোমাকে বলছে যে দুইটা মুদ্রা এবং একটা ছক্কা নিক্ষেপের প্রবাবিলিটি অঙ্কন করো, অর্থাৎ সম্ভাবনা যে চিত্রটা আমরা অঙ্কন করলাম, সম্ভাবনা চিত্র অঙ্কন করলাম। এরপরে তোমাকে বলছে ভাইয়া, এরপরে তোমাকে বলছে এখান থেকে যে এই যে নমুনা ক্ষেত্রটা যা আছে, এই নমুনা ক্ষেত্র থেকে তোমাকে বলছে যে দুইটি মুদ্রা H, আচ্ছা মুদ্রায় H এবং ছক্কায় তোমাকে বলছে যে 2 পাওয়ার সম্ভাবনা। লক্ষ্য করতে ভাইয়া, তাহলে এখান থেকে যে আমাদের ছক্কার যে মানগুলো ছিল, আমরা প্রথমটা ক্ষেত্রে যেভাবে নমুনা ক্ষেত্রে বাইর করলাম, এইভাবে দ্বিতীয়টা তৃতীয়টা সবগুলো বাইর করতে পারবো কিনা দেখো তো। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে নমুনা ক্ষেত্রে বাইর করার পর তখন তোমাকে বলবে যে মুদ্রার মধ্যে H, ছক্কার মধ্যে 2 পাবো। লক্ষ্য করতে এখানে H এর মধ্যে 2, দেখো তো ওই যে H এর মধ্যে 2 একটাই আছে। এখানে তোমাকে যে বলতো টি এর মধ্যে 2 একটাই আছে এখানে। লক্ষ্য করো H এর মধ্যে আবার এখানে কি 2 একটাই আছে, আবার এখানে টি এর মধ্যে কি একটাই আছে। তার মানে আমরা পাচ্ছি হলো H2, এই যে H2 পাচ্ছি একটা। আমরা যদি লিখি একটু এখানে, যে একটা পাচ্ছি আমরা H2, একটা পাচ্ছি আমরা কি HT2, যে HT, তারপর হলো 2, তারপর আমরা পাচ্ছি H, এই যে TH2 পাচ্ছি ভাইয়া। তারপর কি ছিল দেখো তো, TT2 পাচ্ছি, যে TT2 পাচ্ছি। তাহলে দেখো তো আমরা কয়টা পাইলাম, 4টা পাইছি না? মোট কয়টা এখানে নমুনা ক্ষেত্র তৈরি হবে দেখো তো ভাইয়া, মোট কয়টা নমুনা ক্ষেত্র তৈরি হবে? এখানে আছে ওটা 6টা, এখানে 6টা, এখানে 6টা, এখানে 6টা। তাহলে এখানে 4 6 24টা মোট হবে। কয়টা হবে ভাইয়া? মোট 24টা। এটার ক্ষেত্রেও তুমি সহজে নির্ণয় করতে পারো। দেখো তো ভাইয়া, ছক্কাটা আমাদের কবার নিক্ষেপ করতে বলছে, একবার না। আমরা ছক্কার ক্ষেত্রে যতবার নিক্ষেপ করতে বলবে এর জন্য সূত্রটা হলো আমাদের 6 পাওয়ার n। কত ভাইয়া? 6 পাওয়ার n। তোমাকে যদি একবার বলে তাহলে তুমি নমুনা ক্ষেত্রে পাবা 6 পাওয়ার 1, মানে 6টা নমুনা ক্ষেত্রে পাবা। তোমাকে যদি 2 বলতো ভাইয়া 2, তাহলে 6 এর পরিষ্কার করলে 36টা, অর্থাৎ 36টা আমরা নমুনা ক্ষেত্রে পাইতাম। কিন্তু আমার ক্ষেত্রে কয়টা বলছে ভাইয়া? দেখো তো একটা বলছে না, একটা। তোমার কিন্তু এমসিকিউতে এইভাবে আসবে যে দুইটা মুদ্রা একটা ছক্কা নিক্ষেপ করা হয়েছে, তা তোমাকে বলবে নমুনা বিন্দুর সংখ্যা কত, তাহলে তুমি কিভাবে নির্ণয় করবে? দেখো তো ভাইয়া, আমি তোমাকে একটা সূত্রটা বললাম যে মুদ্রার জন্য হলো 2 পাওয়ার n বসাবা, আর ছক্কার জন্য হলো 6 পাওয়ার n বসাবা, এরকম গুণ অবস্থা থাকবে এরা। এবং তোমাকে যদি মুদ্রাটা হলো 2 বার, তাহলে আমরা এখানে কি বসে দেবো? দেখো তো ভাইয়া,
2 এর পর স্কোয়ার, আর ছক্কাটা কবার বলছিল আমাদের একবার বলছিল, তাহলে 6 পাওয়ার 1 হবে, 6 পাওয়ার 1 তাহলে কত আসছে লক্ষ্য করতে হবে, 2 এর পর স্কোয়ার করলে 4, 6 পাওয়ার 1 মানে কত 6, তো 4 6 24টা। অর্থাৎ যদি আমরা একটু হিসাব করে দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 এইভাবে যখন হিসাব করে 6টা 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 4 6 মোট 24টাই কিন্তু এখানে নমুনা ক্ষেত্র আছে ভাইয়া, নমুনা বিন্দু আছে। তাহলে লক্ষ্য করো আমার এখানে যে প্রশ্নটাতে বলছে যে এখান থেকে মুদ্রার মধ্যে তুমি এইচ লাগবে, আমাকে এইচ লাগবে, মুদ্রার মধ্যে কি লাগবে ভাইয়া, এইচ নিয়ে আসতে হবে। আর কি লাগবে, ছক্কার মধ্যে লাগবে 2। লক্ষ্য করো তো এখানে যে আমরা মানগুলো নিছি এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে 2 ছিল, কিন্তু আমার মধ্যে দেখো তো এই যে শেষের যে মানটা নিছি টি2 এর মধ্যে কি আমার কি এইচ আছে। আমরা শুরুতে কি করলাম যে প্রত্যেকটার মধ্যে যতগুলোর মধ্যে টি2 থাকার কথা ছিল, দেখো তো এখানে একটা 2 ছিল, এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, চারটার মধ্যে 2 ছিল, আমরা লিখলাম। লিখার পর এখন দেখতেছি ভাইয়া যে এই যে শেষের যে রাশিটা টি2 এর মধ্যে তো কোনো এইচ নেই ভাইয়া, এইচ আছে এখানে, লক্ষ্য করো তো এইচ আছে, এইচ নেই, টি2 আছে। আমাকে বলছে কি যে মুদ্রার মধ্যে লাগবে আমার এইচ, আর ছক্কার মধ্যে কি লাগবে ভাইয়া 2 লাগবে। তাহলে মুদ্রার মধ্যে এইচ আছে, এইগুলোর মধ্যে লক্ষ্য করো এখানেও এইচ আছে, এখানেও এইচ আছে, এখানেও এইচ আছে। আর বলছে আমার কি ছক্কার মধ্যে কি দিতে হবে 2, দেখো তো ভাইয়া আমি কয়টা মান পাইলাম এখানে, কয়টা 3টা পাচ্ছি না, নমুনা বিন্দুর সংখ্যা পাচ্ছি 3টা। এখন সম্ভাবনার সূত্র আমাদের কি ছিল ভাইয়া, সম্ভাবনার সূত্র ছিল আমাদের এরকম যে মোট অনুকূল যে সমগ্র সম্ভাব্য ফলাফল, আচ্ছা আমি শুধু সম্ভাব্য লিখলাম, সম্ভাব্য ফলাফল, আর উপরে থাকে আমার হলো অনুকূল ফলাফল। লক্ষ্য করতে ভাইয়া এখানে আমাদের এই যে প্রশ্নটা আমাদের যে বলছিল যে পি অফ, এটা বলছে মনে করো যে পি অফ এটার সম্ভাবনা নির্ণয় করতে বলছে আমাদের, যে মুদ্রা হলো এইচ থাকবে এবং ছক্কায় থাকবে কি 2, এরকম হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলছে। তুমি লক্ষ্য করতে ভাইয়া এখানে মুদ্রার মধ্যে আমরা পাইলাম হলো যে 3টার মধ্যে পাচ্ছি হলো এইচ আছে, এর মধ্যে টি ছিল, আর 2 আমাদের যে কথা বলছিল 2 গুলো আমাদের ছিল। এখন লক্ষ্য করতে এখানে উপাদান কটা পাইছে ভাইয়া, নমুনা বিন্দু কটা পাইছে 3টা, আর মোট কটা ছিল আমাদের ভাইয়া, মোট কটা ছিল 24টা। তার মাঝে আমরা সম্ভাবনা যখন নির্ণয় করব তার উপরে অনুকূল ফলাফল আমাদের ছিল 3টা 3, আর সম্ভাব্য ফলাফল মানে সমগ্র সম্ভাব্য ফলাফল মোট যতগুলো আছে, মোট কতগুলো আছে ভাইয়া 24টা। তার মানে এখানে হলো 24টা। এই 24টা যদি আমরা পড়ি মানে ভাগ করে দিই, এখন 3 8টা 24 হয়, কাটাকাটি করলে তাহলে 1/8। তার মানে এই যে প্রবাবিলিটি যদি নির্ণয় করে ভাইয়া এটা কত আসবে আমাদের 1/8 আসবে। অর্থাৎ যে এই যে 2বার মুদ্রা নিক্ষেপ 1বার ছক্কা নিক্ষেপ করার পরে প্রশ্ন যে আমাকে বলছে মুদ্রার মধ্যে এইচ এবং ছক্কার মধ্যে 2 পাওয়ার সম্ভাবনা, তাহলে আমরা এর মানটা পাচ্ছি হলো 1/8 পেয়ে যাব। বুঝতে পারছি ভাইয়া? বুঝতে পারছি। আচ্ছা এখান থেকে তোমাকে আরো বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। এখান থেকে তোমাকে যদি এগুলো না থাকতো, মনে করো যে এগুলো নাই, তোমাকে শুধুমাত্র 2বার মুদ্রা নিক্ষেপ করতে বলছে, এখান থেকে তোমাকে বলছে এরকম আরেকটু সহজ করে বলতে পারে, তোমাকে বলছে যে মুদ্রায় 2H পাওয়ার সম্ভাবনা, আচ্ছা আমি এটা সরাসরি লিখতেছি মুদ্রায় 2H, পি দিয়ে লিখলাম মানে সম্ভাবনা বোঝাচ্ছে। তাহলে লক্ষ্য করতে ভাইয়া এটার মধ্যে যে একটু নমুনা বিন্দুটা নির্ণয় করতে কি হবে দেখো তো, HHHT, যে HHHT, তারপরে আবার কি হচ্ছে THTT, যে THTT। এখন লক্ষ্য করতে এখানে আবার কি বলছে ভাইয়া, দেখো তো মুদ্রার মধ্যে 2H লাগবে, 2টা H লাগবে। দেখো তো ভাইয়া 2টা H কোথায় আছে, এখানে আছে 2টা H, এটার মধ্যে একটার মধ্যে নাই। তাহলে আমাদের সম্ভাবনার মানটা কি হবে বলতে ভাইয়া, মোট উপাদান এখানে কটা আছে 4টা আছে, মোট আছে 4টা, তাহলে নিচে থাকতেছে 4, সমগ্র ফলাফল নিচে থাকতেছে 4। আচ্ছা আর উপরের দিকে আমাকে বলছে যে মুদ্রার মধ্যে অনুকূল ফলাফল কয়টা, শুধুমাত্র 2H ভাইয়া, দেখো 2H আছে মাত্র একটার মধ্যে, তার মানে 1/4, এটা হলো এর সম্ভাবনার মান। এটা কার মান, সম্ভাবনার মান। তার মানে এখান থেকে যদি তোমাকে প্রশ্নের মধ্যে বলে যে মুদ্রার মধ্যে 2H এবং যে মুদ্রার মধ্যে 2H, অর্থাৎ 2টা H থাকবে এবং হলো মোট মিলে নিচে আমাদের কি কয়টা ফলাফল ছিল, দেখো 4টা ফলাফল ছিল, তাহলে মোট ফলাফলটা নিচের দিকে 4টা, আর উপরের দিকে হলো আমাদের একটা মাত্র হলো অনুকূল ফলাফল, মুদ্রার মধ্যে 2H পাইলে আমরা 1/4, এটা হলো আমাদের সম্ভাবনার মান। আচ্ছা এবার আসি আমরা দ্বিতীয় টপিকের মধ্যে। এখান থেকে তোমার এইভাবে তোমার প্রশ্নগুলো আসতে পারে, যদি আমাকে বলে ছক্কার মধ্যে বা মুদ্রার মধ্যে নিক্ষেপ করার পরে এখান থেকে তোমাকে এইভাবে প্রশ্ন আসতে পারে ভাইয়া, সম্ভাবনা নির্ণয় করতে বলবে, অথবা তোমাকে যে নমুনা ক্ষেত্র তৈরি করতে বলতে পারে, এরকম প্রশ্নগুলো আসবে। দ্বিতীয় টপিকের দিকে আমরা চলে যাবো ভাইয়া, সেটা হলো বাস বা ট্রেনে এক স্থান থেকে অন্য স্থানে, যে অঙ্কগুলো সেগুলোর দিকে চলে যাবো। এবার একটা আমাদের প্রশ্ন বলছে এরকম যে একজন লোক চট্টগ্রাম থেকে বাসে ঢাকা যাওয়ার সম্ভাবনা হলো 2/5, ঢাকা থেকে ট্রেনে রাজশাহী যাওয়ার সম্ভাবনা 5/8 এবং রাজশাহী হতে প্লেনে
খুলনা যাওয়ার সম্ভাবনা হলো 3/10। লক্ষ্য করো এর কি বলছে প্রশ্ন আমাদের, ঢাকা থেকে যাবে বাসে, ঢাকাতে বাসে যাবে, রাজশাহীতে ট্রেনে নয় এবং খুলনা প্লেনে যাওয়ার সম্ভাবনা কত। লক্ষ্য করো ভাইয়া কি বলছে, ঢাকা বাসে যাবে, রাজশাহীতে ট্রেনে যাবে না, ট্রেনে নয় এবং খুলনা প্লেনে যাওয়ার সম্ভাবনা কত। তাহলে আমাদের নিয়মটা কি লক্ষ্য করতে ভাইয়া, আমাদের লক্ষ্য করতে প্রশ্নের মধ্যে কি বলছে, ঢাকা বাসে যাবে। দেখো তো আমাদের প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, যে চট্টগ্রাম থেকে বাসে ঢাকা যাওয়ার সম্ভাবনা, এই মানটা আমাদের দেওয়াই আছে কিনা ভাইয়া, দেখো তো দেওয়াই আছে। তাহলে নিয়মটা হলো তুমি ভাই লিখবা আগে, দেওয়া আছে দিয়ে এখানে যখন সমাধানটা লিখবা, দেওয়া আছে দিয়ে তুমি লিখলা, এখানে দেওয়া আছে দিয়ে তুমি লিখলা যে চট্টগ্রাম থেকে বাসে ঢাকা যাওয়ার সম্ভাবনা, এটা আমাদের দেওয়াই ছিল। আমি সরাসরি লিখলাম চট্টগ্রাম থেকে, যে সি দিয়ে লিখলাম ঢাকা, চট্টগ্রাম থেকে ঢাকা সম্ভাবনা কত আমাদের দেওয়াই আছে। চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সম্ভাবনা আমি লিখলাম এখানে সরাসরি যে 2/5, এটা আমাদের দেওয়াই ছিল ভাইয়া। আরেকটা কি বলছে দেখো তো, যে রাজশাহী ট্রেনে নয়, আমাদের কি বলছে দেখো, ঢাকা থেকে ট্রেনে রাজশাহী যাওয়ার সম্ভাবনা, দেখো তো ভাইয়া ট্রেনে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে, কিসে দেওয়া আছে ভাইয়া, যাওয়ার সম্ভাবনা। আমাদের প্রশ্নটাতে কি বলছে, ট্রেনে নয়, মানে ট্রেনে নয় মানে ট্রেনে কি যাবে না, সে ট্রেনে যাবে না। তাহলে কি হবে, ট্রেনে যাবে না বলছে, যখনই আমাদের নয় কথা বলবে, যখনই নয় কথা বলবে, তখন নিয়মটা হলো আমাদের যে সম্ভাবনার যে মান, সেখান থেকে আমাদের কি করতে হবে ভাইয়া, 1 বিয়োগ করতে হবে। সম্ভাবনার মান থেকে 1 মাইনাস সম্ভাবনা, 1 মাইনাস সম্ভাবনা। এই সূত্রটা তুমি একটু মনে রাখবা ভাই, এই সূত্রটা মনে রাখবা, এমসিকিউর ক্ষেত্রে তোমার কাজে লাগবে। 1 মাইনাস সম্ভাবনা, এটা হলো আমাদের সূত্র। যদি তোমাকে কখনো না বলে, যদি সম্ভাবনার কথা না বলে, লক্ষ্য করো তো আমাদের এখানে কি বলছে, যে রাজশাহী ট্রেনে নয়, রাজশাহী ট্রেনে নয়, তাহলে আমাদের রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা দেওয়াই আছে। তাহলে আমরা একটু লিখি যে এখান থেকে যে পি অফ ঢাকা থেকে রাজশাহী যাবে, ঢাকা থেকে রাজশাহী যাবে, ঢাকা থেকে রাজশাহী যাওয়ার সম্ভাবনাটা কত দেওয়া আছে, যে এটা হলো আমাদের 5/8, 5/8। তাহলে আমরা বললাম যে টানের নয় যদি বের করতে চাই, নয় যে বাদ, অর্থাৎ সে যাবে না এখান থেকে, তাহলে কি করবো ভাইয়া, 1 থেকে বিয়োগ করে দিব। তাহলে যদি আমি এখানে বলি যে পি অফ নট, অর্থাৎ নয়, ঢাকা থেকে রাজশাহী কিসে নয়, ট্রেনে নয় আর কি। আমি বাংলা কথাগুলো পুরোটা লিখতেছি না, তোমাদেরকে লিখতে হবে। কিভাবে লিখবা, যে পি অফ, এই যে সম্ভাবনা, কিসের সম্ভাবনা, যে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে বাসে, তার চট্টগ্রাম থেকে বাসে যাওয়ার সম্ভাবনা তুমি লিখবা ভাইয়া, ঠিক আছে, বাসে ঢাকা যাওয়ার সম্ভাবনা। একইভাবে ঢাকা থেকে রাজশাহীতে ট্রেনে যাওয়ার সম্ভাবনা তুমি লিখবা ভাইয়া, আমি লিখতেছি না, তুমি এখানে লিখবা। তারপরে যে সম্ভাবনা কিসের, যে নট ঢাকা থেকে রাজশাহী ট্রেনে নয় আর কি, ট্রেনে নয়। তাহলে লক্ষ্য করতে ভাইয়া আমাদের সম্ভাবনা মানটা কি ছিল, এখানে সম্ভাবনা মানটা ছিল আমাদের, সম্ভাবনা মানটা কি ছিল লক্ষ্য করো। তাহলে এখানে আমাদের 5/8 ছিল, 5/8। তাহলে আমি লিখি 1 মাইনাস 5/8, 1 মাইনাস 5/8। কি বললাম ভাইয়া, 1 মাইনাস সম্ভাবনা করবো, 1 মাইনাস সম্ভাবনা করবো। তাহলে মানটা পাওয়া যাচ্ছে আমাদের কি, 1 মাইনাস 5/8। যেই মানটা এখান থেকে পাবো ভাইয়া, সেটা হলো আমাদের কার মান, যে রাজশাহীতে সে ট্রেনে নয়, তো ট্রেনে যাবে না এরকম মান। আরেকটা আমাদের কি বলছিল ভাই, আরেকটা কি বলছে দেখো তো, খুলনা প্লেনে যাওয়ার সম্ভাবনা, খুলনা প্লেনে যাওয়ার সম্ভাবনা মানটা আমাদের দেওয়াই আছে ভাইয়া। খুলনা প্লেনে যাওয়ার সম্ভাবনা মানটা কত, 3/10, 3/10। তার মানে আমাদের এখানে দেওয়াই আছে যে খুলনায় প্লেনে যাওয়ার যে সম্ভাবনাটা, খুলনা প্লেনে যাওয়ার সম্ভাবনা। তাহলে আমি লিখলাম এখানে যে রাজশাহী থেকে খুলনা যে যাবে, সে প্লেনে যাচ্ছে, রাজশাহী থেকে খুলনা প্লেনে যাওয়ার সম্ভাবনা, সেটা হলো আমাদের দেওয়াই আছে প্রশ্নে, সেটা হলো 3/10, 3/10। তাহলে এটা হলো 3/10। তাহলে লক্ষ্য করতে ভাইয়া, এখানে যে আমরা মানগুলো পাচ্ছি, এখানে যে মানগুলো পাচ্ছি, এটা তুমি যদি করো, এটার মানটা আসবে হলো যে 1 মাইনাস, তুমি যদি করো এটা লসাগু করে যদি করো, মান আসবে আমাদের 3/8। কত আসবে ভাইয়া, 3/8 আসবে, 3/8 আসবে। তাহলে আমরা লক্ষ্য করো তো, এই যে চট্টগ্রাম সে বাসে যাবে, সে সম্ভাবনাটা পাইছিলাম, রাজশাহীতে যে ট্রেনে যাবে না, সেটার সম্ভাবনাটা পাইলাম 3/8। এখন খুলনায় যে প্লেনে যাচ্ছে, সেটার সম্ভাবনা কিন্তু পাইছি আমরা। দেখো লক্ষ্য করো আমাদের কি দেওয়া আছে, ঢাকায় বাসে, রাজশাহীতে ট্রেনে নয় এবং খুলনা প্লেনে যাওয়ার সম্ভাবনা কত। তাহলে এই যে এবং দেওয়া আছে না ভাইয়া, এবং মানে কিন্তু গুণ, এবং মানে কি ভাইয়া, গুণ। এই অধ্যায়ের ক্ষেত্রে তুমি মনে রাখবা, এবং মানে এবং কিন্তু যদি কথা থাকে, এবং কিন্তু এই দুটা কথা যদি থাকে ভাইয়া, তাহলে কি করতে হবে, গুণ করতে হবে। এবং আর কিন্তু থাকলে গুণ। আর যদি তোমাকে বলে যে না, অথবা বলছে বা বলছে যে তোমাকে বললো যে রাজশাহী ট্রেনে নয় অথবা খুলনা প্লেনে যাওয়ার সম্ভাবনা, অথবা যদি থাকে এখানে, অথবা বা এই কথাগুলো যদি থাকে, তাহলে আমরা কি বসে যোগ করবো। তাহলে কি করবো, যোগ। তাহলে আমাদের বলছে এবং থাকলে আমরা কি করবো, গুণ করবো। তাহলে আমাদের কাজ হলো তিনটা মানকে আমরা গুণ করে দিব ভাই। তাহলে দেখো তো আমাদের চট্টগ্রাম থেকে ঢাকা যে বাসে যাবে, তার সম্ভাবনা ছিল আমাদের কত, 2/5, 2/5 ছিল ভাই। এত লক্ষ্য করো এখানে তুমি 2/5, এখানে আমরা কি করবো, গুণ চিহ্ন দিয়ে লিখবো, গুণ চিহ্ন দিয়ে। দ্বিতীয় যে মানটা রাজশাহীতে ট্রেনে নয়, রাজশাহীতে যে ট্রেনে যাবে না, তার সম্ভাবনা একটা বার করলাম আমরা 3/8 ছিল ভাইয়া, 3/8 ছিল, 3/8 ইন্টু দিয়ে আমরা কি লিখবো ভাইয়া, ইন্টু দিয়ে লিখবো এই যে আমাদের মানটা, এই যে মানটা, এটা কি, যে খুলনায় যারা যাচ্ছে সে প্লেনে 3/10, 3/10। এরপরে আমরা কি করবো, এখান থেকে কাটাকাটি করবো, যা মান আসবে আমাদের সেটাই অ্যান্সার হবে ভাইয়া। তো লক্ষ্য করো তো এখানে তুমি যদি কাটাকাটি করো, যে 4 × 2 = 8 হয়,
আর তো এখানে যায় না, তার মানে এখানে আমাদের উপরে থাকতেছে 3 3 9 থাকতেছে, উপরে 9 আর নিচে থাকে হলো 4 5 20 আর 10 হলো 200, তাহলে উপরে থাকতে নিচে থাকতেছে আমাদের 200। এটা হলো আমাদের ভাইয়া আলটিমেট সম্ভাবনার মান। তার তোমার প্রশ্ন যেরকম থাকে যে একজন লোক এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, এইভাবে সম্ভাবনার মানগুলো দেওয়া আছে, আর তোমাকে যখন প্রশ্নটাতে বলছে ধরো যে এখানে 3টা জায়গার কথা বলছিল, তার মধ্যে 2টা সে গেছে সরাসরি, কিন্তু একটা বলছে 9 যাবে না, তাহলে 9 যখনই বলবে আমরা কি করবো ভাইয়া, ওই সম্ভাবনাটাকে 1 থেকে বিয়োগ করে দিব, 1 থেকে বিয়োগ করে দিব। যেমন আমাদের বলছিল যে রাজশাহীতে ট্রেনের 9, তাহলে রাজশাহীতে ট্রেনে যাওয়ার সম্ভাবনা ছিল 5/8, এই সময়টা আমরা কি করছিলাম 1 থেকে বিয়োগ করে দিয়েছিলাম, তাহলে মানটা পাওয়া গেছিল আমাদের 3/8। তাই সবগুলো আমরা গুণ করে দিচ্ছি। কেন গুণ করবো? এবং থাকলে গুণ করব, কিন্তু থাকলেও গুণ করব, আর অথবা থাকলে কি করবো ভাইয়া, যোগ করবো, অথবা থাকলে যোগ করবো। ঠিক আছে, এইভাবে তাহলে আমরা কি এই অঙ্কগুলা সমাধান করতে পারবো। আচ্ছা, এবার তৃতীয়টা আমাদের থাকতে পারে হলো টিকেটের যে অঙ্কগুলো, যে টিকেট, তাহলে আমাদের বাসের অঙ্কগুলো হয়ে গেল ভাইয়া। তৃতীয়টা থাকবে আমাদের টিকেটের যে অঙ্কগুলো, টিকেটের যে অঙ্কগুলো, এবার আমরা এটা দেখবো। দেখো ভাইয়া, এখানে প্রশ্নটা বলছে আমাদের যে রহিম মেলায় গিয়ে একটি লটারির খেলার 20টি টিকিট সংগ্রহ করলো। টিকিটের নম্বরগুলো যথাক্রমে 31 থেকে শুরু করে 50 পর্যন্ত দেওয়া আছে। প্রশ্নটা বলছে আমাদের এরকম যে দৈবভাবে একটা টিকিট নেওয়া হলে সেটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। লক্ষ্য করতে ভাইয়া, কি বলছে ভাইয়া, মৌলিক সংখ্যা। কি বলছে? মৌলিক সংখ্যা। তাহলে আমরা জানি মৌলিক সংখ্যা কোনটাকে বলা হয়, যেগুলাকে আমরা 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙাইতে পারি না, অর্থাৎ ভাগ করতে পারি না বা গুণনীয় নির্ণয় করতে পারি না 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে। তাহলে লক্ষ্য করতে ভাই, এখানে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে যে 31 থেকে শুরু করে 50 পর্যন্ত, এর মধ্যে আমাদের মৌলিক সংখ্যা আমরা আগে বের করবো, তারপর আমরা দেখবো মোট সংখ্যা ছিল এখানে 20টা আমাদের। তাহলে আমরা আগে প্রথম কাজ হলো অনুকূল ফলাফলগুলো বের করবো। কি বের করবো ভাইয়া? অনুকূল ফলাফল, অর্থাৎ মৌলিক সংখ্যা পাওয়ার যে অনুকূল ফলাফলগুলো। তাহলে তুমি লক্ষ্য করো তো 31 যে সংখ্যাটা, 31 সংখ্যাটা নিজে একটা মৌলিক সংখ্যা। আমি যদি একটু লিখি তোমাদের যে 31 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কটা মৌলিক সংখ্যা আছে ভাইয়া? তাহলে লক্ষ্য করো তো 31 নিজে একটা মৌলিক সংখ্যা, তারপরে 33, 32 তো হবে না কখনো ভাইয়া, শুধুমাত্র 2 বাদ দিয়ে অন্য কোনো জোড় সংখ্যা কখনো মৌলিক সংখ্যা হয় না, তার মানে জোড় সংখ্যাগুলো তো এমনিতেই বাদ থাকবে আমাদের। তাহলে দ্বিতীয় যে সংখ্যাটা 33, কিন্তু 33 কি 3 11 33 ভাঙানো যায় না ভাইয়া, তার মানে 33 কি হবে না। তারপর 35 কি যায়, 5 সাথে 35 যায়, এটাও কিন্তু হবে না। তারপরে ফিরে আবার 37কে দেখো ভাইয়া অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাঙানো যায় না, তার মানে 37ও কিন্তু একটা মৌলিক সংখ্যা হবে ভাইয়া। তাহলে এইভাবে তুমি যদি সবগুলা মৌলিক সংখ্যা নির্ণয় করো, তাহলে আমি যদি সবগুলো লিখি এখানে সিরিয়ালি, 31-এর পরে হলো 37, তারপরে হলো 39 হবে না, 3 × 39 হয়, তাহলে 41, তারপর হলো 43, তারপরে হলো 47, এই কোডটাই ভাইয়া 50-এর মধ্যে আমরা এই কোডটাই পাবো। তাহলে দেখো তো 31, 37, 41, 43, 47 কয়টা পাইছি ভাইয়া? কয়টা পাইছি? 5টা পাইছি না? দেখো তো ভাইয়া, মোট 5টা পাইছি আমরা সংখ্যা, মোট 5টা। তার মানে এখানে 31 থেকে শুরু করে 50 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলোর অনুকূল ফলাফল কত ভাইয়া? এখানে অনুকূল ফলাফল কত? অনুকূল ফলাফল কত ভাইয়া? অনুকূল ফলাফল হলো আমাদের 5, অনুকূল ফলাফল হলো 5। আর মোট টিকিট কতগুলো ছিল ভাইয়া? মোট টিকিট কতগুলো ছিল? তাহলে সমগ্র ফলাফল ছিল আমাদের, সমগ্র ফলাফল ছিল ভাইয়া কটা? 20টা টিকিট ছিল, মোট ছিল 20টা টিকিট। তার মানে যখন সম্ভাবনা নির্ণয় করবো, তাহলে অতএব যখন সম্ভাবনা বের করবো আমরা, সম্ভাবনা, তাহলে নিয়মটা কি আমাদের যে মোট সমগ্র ফলাফল যেটা সেটা নিচের দিকে থাকে আমাদের, তাহলে থাকতেছে আমাদের 20, আর অনুকূল ফলাফল ছিল ভাইয়া 5টা, তাহলে 5/20। তার মানে এই যে সংখ্যাটা, যে সম্ভাবনাটা আসবে সেটা আমাদের কত? 1/4, কাটাকাটি করলে 1/4 হবে, 1/4 আসতেছে। তার মানে এখানে এই যে আমরা করতেছি যে দৈবভাবে একটা টিকিট যদি আমরা নেই, তাহলে মৌলিক সংখ্যার সম্ভাবনা হলো 1/4। এখন ভাই এই প্রশ্নটাই আছে, তোমাকে একটু ঘুরাই দিছি ভাই, একটু ঘুরাই দিচ্ছি। তোমাকে বলছে মৌলিক সংখ্যার জায়গায় তোমাকে বলছে এখানে যে জোড় সংখ্যা। কি বলছে ভাইয়া? জোড় সংখ্যা বলছে, যে জোড় সংখ্যা এবং বলছে আমাদের যে 3 এর গুণিতক, 3 এর গুণিতক যদি হয়, তাহলে এই যে হওয়ার সম্ভাবনা কত? 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? তাহলে কি বলছে দেখো তো, দৈবভাবে একটা টিকিট যদি আমরা নেই, তাহলে সেখান থেকে জোড় সংখ্যা এবং তার জায়গায় আমি যদি বলি অথবা, এবং তো আমরা শিখলাম একটু আগে যে গুণ করতে হয়, অথবা তোমাকে যদি বলে যে
অথবা 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? 3 এর গুণিতক মানে কি ভাইয়া, 3 কে নামতা পড়লে আমরা যেগুলা পাবো, 3 কে নামতা পড়লে যে মানগুলো পাবো আমরা সেই মানগুলো মূলত 3 এর গুণিতক বলা হয়। তো এইরকম এই কোন কোন সংখ্যাগুলো হতে পারে তুমি লক্ষ্য করতে ভাইয়া, 1 থেকে যে 31 থেকে যে আমাদের 50 সংখ্যাগুলো আছে, 31 থেকে 50 সংখ্যাগুলোর মধ্যে সংখ্যাগুলো হতে হবে জোড় সংখ্যা এবং 3 এর গুণিতক। তাহলে আমরা শুরুতে ভাইয়া জোড় সংখ্যা দেখি তো এখানে কতগুলো আছে, জোড় সংখ্যা তুমি দেখো তো জোড় সংখ্যা কতগুলো আছে এখানে। এখানে যদি বলি জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা কতগুলো আছে এখানে আমাদের, শুরুতে হলো 32, তারপরে হলো 34, তারপরে হলো আমাদের 36, 38, 40, 42, 44, তারপর হলো 46, 48 আর হলো 50। তুমি এখন লক্ষ্য করতে ভাইয়া তোমার কি বলছে, অথবা বলছে না ভাইয়া, অথবা যে অথবা বলছে, তাহলে তুমি কাজ করতে পারো কি এগুলার মধ্যে থেকে যে হয় জোড় সংখ্যা হতে হবে অথবা কি গুণিতক হইতে হবে, তার মানে দুটাই একসঙ্গে থাকতে হবে, হয় জোড় হবে অথবা গুণিতক হইতে হবে। তুমি লক্ষ্য করো তো এখানে জোড় সংখ্যা কতগুলো আছে, এখানে আমরা লিখলাম 3 এর গুণিতক কোনগুলো আছে, 3 এর গুণিতক একসঙ্গে জোড় সংখ্যা হবে আবার 3 এর গুণিতকও হবে। তাহলে তুমি লক্ষ্য করো জোড় সংখ্যা পাইলাম এখানে আমরা যে 1 2 3 4 5 6 7 8 9 10টা পাইছি। একইভাবে যদি ভাইয়া আমরা যদি এখান থেকে যে 3 এর গুণিতক বের করতাম, 3 এর গুণিতক যে 3 এর গুণিতক কোনগুলা, গুণিতক 3 এর গুণিতক দেখো তো ভাইয়া 3 এর গুণিতক মানে কি 3 এর নামতা বলে যেটা পাওয়া যায়, শুরুতে হলো 3 11 হলো 33 থেকে শুরু হবে 33, তারপরে হলো 36, তারপরে হলো 39, তারপরে হলো 42, তারপরে হলো 45, তারপরে হলো 48 এই পর্যন্ত ভাইয়া। তারপর তো 51 চলে যাচ্ছে, 51 তো আমরা নিব না। তাহলে লক্ষ্য করতে ভাইয়া এখানে আমরা কি নিলাম যে 31 থেকে শুরু করে 50 পর্যন্ত যে জোড় সংখ্যাগুলো আছে সেগুলো আমরা নিছি, এরপর হলো 3 এর গুণিতক সংখ্যাগুলো নিছি। এবং এগুলার মধ্যে যদি ভাইয়া দেখো তো এই যে সংখ্যাগুলোর মধ্যে কয়টা উপাদান আছে এখানে, এখানে উপাদান কয়টা আছে লক্ষ্য করো তো 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে। এখানে কয়টা আছে ভাইয়া 1 2 3 4 5 6টা আছে। আমরা দুইটা ক্ষেত্রে আলাদা আলাদাভাবে সম্ভাবনা নির্ণয় করে যোগ করে দিতে পারি, অথবা ইচ্ছা করলে আমরা সংযোগ সেটের মাধ্যমে করতে পারি। তোমাদের আমি সংযোগ সেটের কথা বলতেছি না, সহজে আমরা করতে পারবো, সেটা হলো সম্ভাবনা নির্ণয়ের মাধ্যমে। তুমি লক্ষ্য করতে ভাইয়া এখানে লক্ষ্য করো একটু যে জোড় সংখ্যার ক্ষেত্রে আমাদের অনুকূল ফলাফল করেছিল ভাই 10টা আছে না, তা জোড় সংখ্যার ক্ষেত্রে তুমি হিসাব করি জোড় সংখ্যা, যে জোড় সংখ্যার ক্ষেত্রে হলো সংখ্যা অনুকূল ফলাফল কয়টা ভাইয়া, জোড় সংখ্যার ক্ষেত্রে অনুকূল ফলাফল হলো 10টা। তাহলে এর সম্ভাবনা যদি বের করতে চাই পি অফ জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যার ক্ষেত্রে কয়টা হবে, জোড় সংখ্যা তাহলে আমাদের মান আসছে যে মোট ছিল আমাদের কয়টা সংখ্যা ভাইয়া 20টা সংখ্যা ছিল, কয়টা সংখ্যা মোট 20টা, তাহলে 10 ভাগ 20 এর একটা মান আমরা পাইলাম। ঠিক আছে ভাইয়া, এরপরে আমাদের কি বলছে দেখো তো ভাইয়া যে 3 এর গুণিতক বলছিল না, তাহলে আবার আমরা 3 এর গুণিতক ক্ষেত্রে নির্ণয় করতে পারি যে 3 এর গুণিতক ছিল আমাদের হলো 3 এর গুণিতক ছিল এরকম ছিল আমাদের কয়টা সংখ্যা দেখো তো 1 2 3 4 5 6টা ছিল আমাদের, তাহলে 6টা। তাহলে এই যদি আমরা সমান বের করতে চাই কিভাবে লিখবো ভাইয়া দেখো তো, তাহলে আমাদের পি অফ যদি লিখি যে 3 এর গুণিতক তাহলে কি হবে ভাইয়া দেখো তো, উপরের দিকে আমাদের কি অনুকূল ফলাফল থাকে 6টা, আর মোট কটা ফলাফল ছিল ভাইয়া, মোট কটা ফলাফল ছিল 20টা ছিল আমাদের, তাহলে 20টা। তাহলে এই যে সংখ্যাগুলো পাইলাম আমরা, এবার কি হচ্ছে দেখো মাঝখানে লেখাটা কি আছে, অথবা দেওয়া আছে না ভাইয়া, অথবা একটু আগে তোমাকে আমি বললাম যে অথবা থাকলে কি করবো আমরা যোগ করে দিব, অথবা থাকলে কি করবো যোগ করবো। তাহলে লক্ষ্য করো তো এইখানে তুমি লক্ষ্য করো একটু ভালো করে লক্ষ্য করো যে এইখানে আমাদের যে পি এর ক্ষেত্রে যে আমরা সম্ভাবনাটা পাইলাম জোড় সংখ্যার ক্ষেত্রে এটা ছিল কত 10 ভাগ 20, তাহলে পি এর যে 10 ভাগ 20 ছিল আমাদের একটা, এটা হলো আমাদের 10 ভাগ 20, এর সাথে আমরা কি অথবার জন্য কি করবো ভাইয়া যোগ করবো, অথবার জন্য কি করবো যোগ করবো। তুমি এখানে লিখবা, আচ্ছা এটা আমি লিখি, তুমি এখানে লিখবা পি অফ দিয়ে যে জোড় সংখ্যা অথবা 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা, যেখানে তুমি লিখবে ব্র্যাকেটের মধ্যে জোড় সংখ্যা অথবা 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা। লেখার পরে তুমি কি করবো ভাইয়া এখানে মানটা খালি বসে দিবা, কি বসাবো এখানে যে প্রথমটা যে সংখ্যা মান ছিল 10 ভাগ 20 সম্ভাবনা মানটা, এর সঙ্গে কি করবো যোগ করবো, কারণ অথবা মানে কি, অথবা মানে হলো যোগ, অথবা মানে যোগ। তাহলে বলছে কি 3 এর গুণিতক, তাহলে 3 এর গুণিতকের মানটা পাইলাম না ভাইয়া 6 ভাগ 20 পাইলাম আমরা, 6 ভাগ 20 পাইলাম, আমরা কি করবো শুধুমাত্র যোগ করে দিতে পারি। তা যোগ করলে কি ভাবে তুমি লক্ষ্য করতে ভাইয়া এখানে যদি আমরা 20 টাকা নিয়ে লসাগু হিসেবে, তো থাকতেছে আমাদের হলো 10 প্লাস 6 অর্থাৎ হলো এটা এদিকে লিখি আমি, তাহলে মানটা আসছে হলো 16 ভাগ 20, কাটাকাটি করলে 4 4 16 হয়, 4 5 20 হয়, অর্থাৎ যদি আমরা পাবি এখানে মানটা পাবো 4/5, তার ক্ষেত্রে সম্ভাবনা মানটা কি হবে 4 ভাগ 5 পাবো আমরা। তার মানে একই প্রশ্ন যদি আমাদের এখানে একসঙ্গে যদি একাধিক মান থাকে, একটা বলছে জোড় সংখ্যা একটা বলছে গুণিতক, আচ্ছা একটা এখন বলছে বিজোড় সংখ্যা একটা বলছে তোমার গুণনীয়ক, এরকম যদি তোমাকে বলে আর অথবা যদি থাকে তাহলে আমরা যোগ করে দিব, তোমাকে যেখানে বলো এবং অথবা কিন্তু, তাহলে তুমি এখানে কি করবে ভাইয়া গুণ বসাবো, খালি যোগের জায়গায় কি বসাবো গুণ বসাবো। বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমরা তারপর টপিকের দিকে চলে যাবো, তাহলে আমাদের এই টপিকটা হয়ে গেল।
তাহলে যে টিকেটের যে টপিকটা ছিল আমাদের টিকেটের টপিকটা হয়ে গেল। এবার আসি আমরা লাস্ট টপিক ভাইয়া, লক্ষ্য করো এখানে আমাদের টপিকটা কি ছিল, ঝুড়ি থেকে বল তোলা, ঝুড়ি থেকে বল তোলার দিকে আসি। এখন ঝুড়ির মধ্যে আমাদের প্রশ্নটা কিভাবে আসে একটু লক্ষ্য করি, দেখো তাহলে এখানে প্রশ্নটা কি ছিল আমাদের, একটি ঝুড়িতে 3টি লাল বল, 8টি সাদা বল এবং 9টি নীল বল আছে। বলছে দৈবভাবে একটি বল তোলা হলো, তাহলে কি হবে, সেটি সাদা হওয়ার সম্ভাবনা কত। তাহলে ভাই আমরা সম্ভাবনা সূত্রটা কি পড়ছিলাম, যে অনুকূল ফলাফল, যে অনুকূল ফলাফল থাকবে হলো উপরের দিকে আমাদের অনুকূল ফলাফল ভাগ হলো কি আমাদের সমগ্র ফলাফল, সমগ্র ফলাফল থাকবে, তাই না, সমগ্র ফলাফল থাকে আমাদের। এটা হলো আমাদের সম্ভাবনার সূত্রটা ছিল, সম্ভাবনার সূত্রটা ছিল যে অনুকূল ফলাফল, আর নিচে থাকবে আমাদের হলো থাকবে আমাদের কি সমগ্র ফলাফল। লক্ষ্য করতো ভাইয়া সাদা বলে কথা বলছে, কি বলছে ভাইয়া, সাদা বল, সাদা বল কটা আছে এখানে লক্ষ্য করতো, সাদা বল আছে মোট 8টা বল আছে, কটা ভাইয়া, 8টা বল আছে। আর এখানে মোট বল কটা আছে, যে সমগ্র যেমন মোট বল, এখানে লাল বল ছিল 3টা, সাদা বল ছিল 8টা, আবার নীল বল আছে কটা, 9টা। তারপরে মোট বলের সংখ্যাটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা শুরুতে যখন সমাধানটা করব, সমাধানের সময় আমরা শুরুতে কি করব, যে মোট সমগ্র ফলাফল বা সমগ্র সম্ভাব্য ফলাফল, সমগ্র সম্ভাব্য ফলাফল, সমগ্র সম্ভাব্য ফলাফল ভাইয়া, সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে খবর দাও, তো এখানে প্রথমে ছিল আমাদের 3টা বল, তার 3 প্লাস আরও ছিল আমাদের 8টা বল, 8 প্লাস আরও ছিল আমাদের 9টা বল। যেমন একটু হিসাব করে ভাইয়া, তাহলে সেখানে মোট হলো 20, কতগুলো ভাইয়া, 20। তাহলে 20টা মোট বল ছিল এখানে। তার মধ্যে ভাইয়া দেখো তো সাদা বল কটা ছিল ভাইয়া, সাদা বল কটা আছে, 8টা দেওয়া আছে, দেখো যে 8টা সাদা বল আছে আমাদের। তার মানে কি অনুকূল ফলাফল করবে 8টা। তারপরে দেখি সাদা হওয়ার বা সাদা বলের অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল তাহলে কটা আছে ভাই, তুমি লক্ষ্য করো তো সাদা বল কটা আছে এখানে, 8টা বল ছিল আমাদের, তাহলে 8টা হলো আমাদের। এখন তোমাকে যদি বলে সম্ভাবনা নির্ণয় করো, সম্ভাবনা যে পি অফ সাদা বল তো হোয়াইট বল বললাম, পি অফ হোয়াইট মানে সাদা বল হওয়ার সম্ভাবনা। তাহলে লক্ষ্য করো তো অনুকূল ফলাফলটাকে আমরা কি উপরের দিকে লিখবো ভাইয়া, অনুকূল ফলাফল থাকবে উপরের দিকে, আর সমগ্র ফলাফল থাকবে নিচের দিকে, সমগ্র ফল থাকবে নিচের দিকে। তুমি দেখো তো একটু কাটাকাটি যদি আমরা করি, এখানে 4 দুগুণে 8 হয়, আর এখানে আমরা পাচ্ছি 4 5 20, অর্থাৎ মানটা পাচ্ছি এখানে 2/5। এটা হলো সম্ভাবনা। তাহলে দেখো ভাই একই প্রশ্ন ভাইয়া, একই প্রশ্ন কিন্তু তোমাকে একটু ঘুরে দিচ্ছে, দেখো তোমাকে বলছে বলটি সাদা অথবা দিয়ে তোমাকে বলছে যে অথবা নীল হওয়ার সম্ভাবনা কত, অথবা নীল হওয়ার সম্ভাবনা কত। তাহলে দেখো ভাইয়া অথবা দেওয়া আছে না ভাইয়া, অথবা, তাহলে তোমাকে একটু আগে বললাম যে অথবা হলে আমরা কি করব, যোগ করব, অথবা হলে কি করব, যোগ করব। তাহলে একইভাবে আমরা কি করব, যে নীল বলেরও কি অনুকূল ফলাফলটা আমরা বাইর করে নিতে পারি, নীল বলেরও অনুকূল ফলাফলটা বাইর করে নিব, নীল বলের অনুকূল ফলাফল। তাহলে দেখো আমি এখানে বাইর করতাম যে নীল বলের অনুকূল ফলাফল। তাহলে দেখো ভাই নীল বল কটা ছিল আমাদের, নীল বল ছিল কটা, 9টা বল ছিল নীল বল। তার মানে যদি আমি প্রথমটার ক্ষেত্রে যে পি অফ যদি আমি হিসাব করি, যে প্রথমটা সাদা বল হওয়ার সম্ভাবনা, যে পি অফ হোয়াইট সাদা বল হওয়ার সম্ভাবনা একটু আমরা বাইর করছিলাম, কত ছিল এটা ভাইয়া, যে এখানে ছিল আমাদের হলো নীল বল সাদা বলের ক্ষেত্রে আমাদের ছিল হলো 8/20, তাই না। একটু আমরা কাটাকাটি করার পর মান পাইলাম হলো 2/5 পাইলাম। একইভাবে দেখো আমাদের কি বলছে, নীল বল বলছে না, আমি বাইর করি এখান থেকে যে পি অফ প্রবাবিলিটি অফ নীল বল ব্লু, অর্থাৎ নীল বলের ক্ষেত্রে সম্ভাবনা মানটা তাহলে কি হবে, দেখো তো অনুকূল ফলাফল আছে 9টা, আর মোট ফলাফল কয়টা ভাইয়া, মোট ফলাফল কয়টা, 20টা আছে মোট ফলাফল। তাহলে আমরা এখানে বসাতে পারি 20। তার মানে এখানে আমাদের মানটা থাকতেছে হলো, একটা হলো যে 9/20, একটা হলো 2/5। এখন দেখো ভাইয়া মাঝখানে কি বলা আছে, অথবা বলা আছে, অথবা তোমাকে আমি একটু আগেই বলছিলাম যে অথবা থাকলে আমরা যোগ করে দিব, কিন্তু থাকলে এবং থাকলে গুণ করে দিব। তাহলে আমরা যে যোগ করে দিই, তাহলে আমরা যদি হিসাব করি যে বলটি সাদা অথবা এই যে তোমার লিখবা এখানে যে বলটা যে হোয়াইট সাদা ওর কি হতে পারে আমাদের ব্লু, অর্থাৎ নীল যদি হতে পারে, এরকম যে সম্ভাবনা বের করতে তাহলে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে প্রথমটা মানটা ছিল আমাদের 2/5 ছিল, তারপরে মানটা ছিল আমাদের কত 9/20 করার পরে তুমি যেই মানটা পাবা এখান থেকে মানটা আসবে আমাদের হলো 17/20। তুমি যদি এখানে করো এটা কোথায় আসবে ভাইয়া, 17/20 আসবে 20। তাহলে এই মানটাই হলো আমাদের মূলত এই যে সাদা অথবা নীল হওয়ার সম্ভাবনা, বল নীল হওয়ার সম্ভাবনা। এখন এখান থেকে তোমাদের এই প্রশ্নগুলো তো আসে, তার মধ্যে এছাড়াও আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের বারবার আসে ভাইয়া, কি প্রশ্ন, প্রতিস্থাপন না করে কি করে ভাইয়া, প্রতিস্থাপন
না করে পরপর তিনটি বল তোলা হলে বলটি নীল হওয়ার সম্ভাবনা কত? নীল হওয়ার সম্ভাবনা কত? এই প্রশ্নটা ভাইয়া এবার আসবেই, কোনো না কোনো বোর্ডে আসবেই, যে প্রতিস্থাপন না করে পরপর তিনটি বল তোলা হলে তিনটি জায়গায় তোমার সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, কিন্তু এই যে প্রতিস্থাপন না করে, এই যে টপিকটা আমাদের প্রতিস্থাপন না করে এই টপিক থেকে 100 আসবেই ভাইয়া, আসবেই। পরপর তিনটি বল তোলা হলে বলটি নীল হওয়ার সম্ভাবনা কত? তাহলে লক্ষ্য করো, যখনই আমাদের বলবে প্রতিস্থাপন না করে, এই কথা আমরা যেখানে পাবো প্রতিস্থাপন না করে, তার মানে আমাদের কাজ কি? বলটা কি বলছে দেখো তো, নীল বল না? তাহলে দেখো তুমি একটু চিন্তা করো যে একটা ঝুড়ির মধ্যে, দেখো একটা ঝুড়ির মধ্যে মনে করো যে এই যে এতগুলা বল ছিল, এখানে অনেকগুলা বল আছে ভাইয়া, অনেকগুলা বল আছে তার মধ্যে। আচ্ছা একটু ভালো করে আঁকি, একটা ঝুড়ির মধ্যে অনেকগুলা বল আছে ভাইয়া, এখান থেকে তোমাকে বলছে কি প্রতিস্থাপন না করে, মানে একটা আমি বল আমি উঠে নিলাম, এখান থেকে উঠে নেওয়ার পরে আমি রাখে দিলাম, মানে ওইখানে আবার রাখবো না, কিন্তু ওখানে উঠে নেওয়ার পরে আবার ওইখানে কিন্তু রাখবো না। প্রতিস্থাপন না করে মানে কি উঠানোর পরে আর রাখবো না, এখানে কিন্তু সরে রাখবো। এভাবে যদি আমরা তিনবার যদি উঠাই তাহলে বলটা নীল হওয়ার সম্ভাবনা কত? তাহলে দেখো তো ভাইয়া, একবার করে যখন তুমি উঠাই নিচ্ছ এখান থেকে, একটা করে বল কমে যাচ্ছে না ভাইয়া? একটা করে বল কি হচ্ছে? কমে যাচ্ছে। একইভাবে দ্বিতীয়বার যদি আবার উঠে নিচ্ছ তখন কি আবার একটা করে বল কমে যাচ্ছে না ভাইয়া? তা যতবার তুমি একটা করে বল উঠাবা ততবার কি একটা করে বল কমে যাচ্ছে না ভাইয়া? দেখো তো, তাহলে এই যে কমে যাওয়া, এটাই মূলত হলো আমাদের প্রতিস্থাপন না করে। তাহলে এক্ষেত্রে নিয়মটা আমাদের কি? তাহলে প্রথম কাজ হলো আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফলটা আমরা আগে লিখছি এখানে, দেখো আগের মতো করে ভাইয়া, যে সমগ্র সম্ভাব্য ফলাফল ছিল আমাদের মোট 20, তার মধ্যে দেখো তো ভাইয়া নীল বল হওয়ার সম্ভাবনা, যে নীল বলের অনুকূল ফলাফল করেছিল ভাইয়া, নীল বলের অনুকূল ফলাফল, নীল বল মোট করা আছে, লক্ষ্য করতো এখানে তুমি, নীল বলছিল মধ্যে কোটা 9টা বল আছে মোট নীল। তার মধ্যে তোমার কি বলছে, যে ঝুড়ি থেকে যে আমরা একটা রাখছিলাম, ঝুড়ি থেকে যখন তুমি বলগুলো উঠে নিচ্ছে, একটা বল উঠে নিচ্ছে, একটা কমে যাচ্ছে না ভাইয়া? তাহলে শুরুতে আমাদের কি বলছে, পরপর আমরা 3টা বল তুলবো। তাহলে শুরুতে আমরা আগে এর সম্ভাবনাটা বের করবো। কার সম্ভাবনা? যে নীল বল যে হবে, যে বলছে না নীল হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমাদের প্রথম কাজ যে পি অফ ব্লু অর্থাৎ নীল বল হওয়ার সম্ভাবনাটা আমরা বের করবো। তার সম্ভাবনার মানটা আমাদের কত হবে বলো? অনুকূল ফলাফল থাকে উপরের দিকে, যে সূত্র ছিল আমাদের অনুকূল ফলাফল থাকবে উপরে, আর মোট সম্ভাব্য ফলাফল থাকবে আমাদের কি নিচের দিকে। এখন লক্ষ্য করতো, এই যে ফলাফলটা ছিল এখান থেকে আমি কি করবো ভাইয়া? স্বাভাবিক অবস্থায় একটা বল আমি উঠে নিলাম, তাহলে আমরা কি এই 9/20 পাইলাম। আমি আবার উঠাচ্ছি ভাইয়া, আবার উঠাবো, কয়বার উঠাবো? আবার যদি উঠে তাহলে কি হবে দেখো তো ভাইয়া, একটা যে বল আমি কমে যাবে না তখন? নীল বল যদি হইতো, বলটা একটা কমে গেছে, আবার এখান থেকে যখন এটা উঠে নিচ্ছি তখন কি মোট বল থেকে একটা বল কমে গেছে না ভাইয়া? তাহলে 19টা হয়ে যাচ্ছে। দেখো মোট বল ছিল কিন্তু এখানে 20টা, একটা বল আমি উঠে নিছি, তাহলে 19টা হয়ে গেছে না? তা ওই বলটা যে নীল হইতো আর কি, ওই বলটা একটা কমে গেছিল। একইভাবে ভাইয়া আরেকটা যে আমি বল এখান থেকে কমাই নিতে কি হবে? 7টা হবে, আর এখানে 18টা হবে। তা তোমাকে যখন বলবে যে প্রতিস্থাপন না করে, এই কথাটা তুমি যেখানেই পাবা হইয়া 100 এটা আসছে এবার পরীক্ষায়, প্রতিস্থাপন না করে পরপর, এই কথাটা তুমি যেখানেই পাবা প্রতিস্থাপন না করে পরপর। এখন তোমার এখানে যতবার বলবে ততবার তুমি গুণাকারে লিখবা, তবে একটা করে খালি কমে যাবে সংখ্যা। আমাদের বলছিল নীল বল, তাহলে আমরা নীলের সম্ভাবনাটা লিখলাম 9/20, বলছে 3বার, তার 3বারের ক্ষেত্রে আমরা কমাই দিচ্ছি। দেখো 1 2 3 চুয়াত্তরের মানগুলোকে কমাই দিচ্ছি। দেখো একটা করে বল নিচ্ছি, একটা করে বল কমে যাচ্ছে, একটা বল নিচ্ছে কমে যাচ্ছে, কমে 3বার আমাদের নিতে বলছে, 3বার আমরা নিব। নেওয়ার পরে প্রত্যেকটা আমরা কি করবো ভাইয়া? গুণ করে দিব। প্রত্যেকটা আমরা কি করবো? শুধুমাত্র গুণ করে দিব। এখন আমরা এখানে যা মান পাবো ক্যালকুলেশন করার পরে সেটা হবে মূলত আমাদের অ্যান্সার, সেটা হবে আমাদের কি অ্যান্সার। এখানে তুমি ইচ্ছা করলে কাটাকাটি করতে পারো, যে 9 দুগুণে 18 হয়, এখানে 2 দিয়ে কাটাকাটি করা যায়, আর হলো 4 দুগুণে 8 হয়, আর 4 5 কত হয়? 20। তাহলে আমরা এখানে পাচ্ছি 7 দুগুণে 14 হলো উপরে হলো 14, আর নিচে হলো 19, 5 দুগুণে 10, আর 119 গুণ করলে আমাদের হবে 190। যে 5 দুগুণে 10 আর 19 গুণ করলে হবে 190। তার মানে আসতেছে আমাদের হলো 14 ভাগ। আচ্ছা তুমি আরেকটু কাটাকাটি করতে পারো, যে এখানে এই 2টা আর উপরে যে 2টা এটাও আমরা কাটিয়ে দিচ্ছি। তাহলে আমাদের থাকতেছে কি দেখো ভাই, উপরে শুধুমাত্র 7 থাকতেছে, উপরে থাকতেছে আমাদের 7, উপরে থাকতেছে 7, আর যদি কেউ থাকতেছে 5 19 কত হয়? 95 থাকতেছে। কত থাকতেছে? 95 থাকতেছে, 95। তাহলে এই হলো আমাদের অ্যান্সার মূলত, যে প্রতিস্থাপন না করে পরপর 3টি বল যদি আমরা তুলি সেটা নীল হওয়ার সম্ভাবনা। কি বলা হয় সম্ভাবনা ভাইয়া? নীল হওয়ার সম্ভাবনা। যে 7/95 এটা হলো আমাদের অ্যান্সার। এখন তোমাকে যদি বলতো যে লাল হওয়ার সম্ভাবনা, তাহলে তুমি কি করতা? লালের ক্ষেত্রে যে মানটা সেটাকে বসাবা এখানে, না 3/20, তারপরে একটা করে কমাই দিবা, তাহলে 2 ভাগ তখন 19 হবে, তারপর একটা কমাই দিলে তখন কি 1 ভাগ
18 হইতো। সেম কথাটাই প্রযোজ্য তোমার যদি সাদা বল হইতো, যে 8টা বল ছিল আমাদের, তাহলে আমরা কী করতাম, 8/20 শুরুতে হইতো, তারপর একটা কমে যায় 7/19 হইতো, একটা কমে যেত কি, যে কী বলে 6 ভাগ, তখন কী হইতো, 17 হইতো। সেমভাবে তোমাকে কি, যে 18 হইতো, সেমভাবে তোমাকে কী করতে হবে, অঙ্কগুলা করতে হবে। তাহলে এই 4টা টপিক তুমি করো ভাইয়া, এই 4টা টপিক যদি তুমি করো, তাহলে তোমার কালকে যেই হায়ার ম্যাথ পরীক্ষা, এই পরীক্ষায় তুমি 100-এ 100 তুমি অবশ্যই অবশ্যই সম্ভাবনা থেকে অ্যান্সার করতে পারবা, সম্ভাবনা থেকে অ্যান্সার করতে পারবা। তুমি দেখবা যে এই 4টা টপিকের মধ্যে কমপক্ষে 7 থেকে 8, তোমাদের তো 9টা বোর্ডই মনে হয় আছে, তার মধ্যে তুমি দেখবা 7 থেকে 8টা বোর্ডের মধ্যে তোমার এই 4টা টপিকের মধ্যেই প্রশ্ন আসছে। বুঝছো ভাইয়া, এই 4টা টপিকের মধ্যেই 7 থেকে 8টা বোর্ডেই প্রশ্ন আসছে, সেটা যেই বোর্ডেই হোক না কেন। তো তোমরা ভালোভাবে পরীক্ষা দাও ভাইয়া, এটাই কামনা করি, তোমাদের পরীক্ষা আরও ভালো হোক, ভালোভাবে পরীক্ষা দাও, সামনের দিনগুলোতে ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাও।